महाराष्ट्र से परिचित होंगे उन्हें पता होगा कि वहां पर जब जय भवानी कहते हैं तो जय शिवाजी का बुलंद नारा लगता है। जय भवानी, जय भवानी, जय भवानी, जय भवानी। आज हम यहाँ पर एक और ऐतिहासिक महाविजय का उत्सव मनाने के लिए इकट्ठे हुए हैं। आज महाराष्ट्र में विकासवाद की जीत हुई है। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। विभाजनकारी ताकतें हारी है। आज नेगेटिव पॉलिटिक्स की पराजय हुई है। आज परिवारवाद की हार हुई है। आज महाराष्ट्र ने विकसित भारत के संकल्प को और मजबूत किया। महीने के भीतर 148 सीटों में से 132 सीटें दे देते। ये स्ट्राइक रेट आपको कुछ समझ में आ रहा है? कैसी स्ट्राइक रेट है? या तो ये मान लिया जाए कि महाराष्ट्र मोदी जी के खिलाफ है, माइनस मोदी जी बीजेपी के साथ है। क्या ये मानेंगे? हरियाणा में भी यही पैटर्न था। जिस हरियाणा ने लोकसभा में मोदी जी को हराया, वो हरियाणा बीजेपी में विधानसभा में जिता देता है बीजेपी। तो क्या मोदी जी के खिलाफ एक माहौल था इन राज्यों में, या बनता जा रहा है हर राज्य में? আবার প্রমাণ হলো ভোট পরবর্তী সমীক্ষা কখনো মেলে কখনো মেলে না। সদ্য মহারাষ্ট্রের নির্বাচনে প্রমাণিত হলো বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানের অন্তর্নিহিত একটি মানে, যেটা শিবসেনা বা এনসিপি দল হয়তো এবারের ফলাফলের নিরিখে আগামী 6 মাসের মধ্যেই বুঝতে পারবে। বিজেপির বহুদিনের পরিকল্পনা শিবসেনা ও এনসিপিকে ভাগ করতে হবে ক্ষমতায় ফিরতে হলে। তাই 148টি আসনে প্রার্থী দিয়ে 133টি আসন এবার জিতে নিতে পেরেছে পরিকল্পনার সফল রূপায়ণে, অর্থাৎ 90% সাফল্য। টাকা ও ক্ষমতার টোটকায় একনাথ সিন্ধে ও অজিত পাওয়ারকে তারা সম্পূর্ণ কিনে নিয়েছে। একটা সময় বিজেপির দেবেন্দ্র ফডনবিস ছিলেন মুখ্যমন্ত্রী। সেই লোভ সম্বরণ করে সিন্ধেকে মেনে নিয়েছিল বিজেপি, কেননা তাদের সুপরিকল্পিত একটি বিষয় ছিল যে আগামী দিনে খেলটা খেলতে হবে। এখন পর্যন্ত যা জানা গেছে, 26শে নভেম্বর সেই স্মরণীয় দিন, যেদিন 1949 সালে ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত করেছিল। সেদিনই নাকি বিজেপির নেতৃত্বে, সিন্ধেপন্থী শিবসেনা নয় বা অজিত পাওয়ারপন্থী এনসিপি নয়, এবার সরকার তৈরি হতে চলেছে বিজেপির নেতৃত্বে। বিজেপি ঠিক এটাই চেয়েছিল। 26শে নভেম্বর দিনটি নতুন সরকার গঠনের দিন বেছে নেওয়ার কারণ, মহারাষ্ট্রের প্রচারে এসে বিরোধী দলের রাহুল গান্ধী হাতে একটি লাল রঙের সংবিধান দেখিয়ে বলেছেন বারবার যে বিজেপির হাতে নাকি দেশের সংবিধান বিপন্ন। সেজন্যই এই দিনটি বেছে নিচ্ছে বিজেপি। বলা যেতে পারে বিরোধীদের কাটা ঘায়ে নুনের ছিটে। তবে সংবিধান বিপন্ন কিনা সে তো আরও কিছুদিন বাদে বোঝা যাবে। কিন্তু এবারের নির্বাচনে শিবসেনা ও এনসিপি দুই গোষ্ঠী যে বিপন্ন হতে চলেছে সেটা
বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই। রাত আভি বাকি হ্যায়, খেল আভি বাকি হ্যায়। সত্যি কথাই, একটু অপেক্ষা করতে হবে। এবার কি রাজ্যের বৃহত্তম দল হিসেবে মুখ্যমন্ত্রীর পদ বিজেপি একনাথ সিন্ধেকে ছাড়বে? না, হিসেব মতো তো ছাড়বে না। তবে সিন্ধের কি ভবিষ্যৎ হবে? যতটা অনুমান, সিন্ধে হবেন এবারের উপমুখ্যমন্ত্রী। এমনকি অজিত পাওয়ারকেও করা হতে পারে উপমুখ্যমন্ত্রী। তারপর মন্ত্রিসভার কি হবে? প্রধান দপ্তরগুলির কি ভালো ভালো দপ্তরগুলি সিন্ধে বা অজিত পাওয়ার গোষ্ঠীরা কেউ পাবে? না পাওয়ারই কথা। সে তো এবার লোকসভার কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্বের পদ দেখলেই বোঝা যায়। চন্দ্রবাবু নাইডু বা আমাদের নীতিশ কুমার, তারা কি সেরকম স্মরণীয় বরণীয় পদ পেয়েছেন? পাননি। শিবসেনা সিন্ধে পেয়েছেন এবার 57টি আসন, অজিত পাওয়ার গোষ্ঠী পেয়েছেন 41টি আসন। অন্যদিকে শরদ পাওয়ার পেয়েছেন 10টি ও উদ্ধব ঠাকরে গোষ্ঠী পেয়েছেন 20টি সিট। গোষ্ঠী বিভাজন সরিয়ে রেখে যদি এগুলোকে যুক্ত করা যায়, তাহলে এই বাটেঙ্গে কাটেঙ্গের শিকার এই দুই গোষ্ঠীর সিট জুড়লে হয় 128। সেখানে বিজেপির 133। অর্থাৎ বিজেপিকে সরকার তৈরি করতে হলে এই দুই কাটেঙ্গে বাটেঙ্গে গোষ্ঠীকে নিয়েই করতে হবে। কেননা বিজেপি একক বৃহত্তম দল হলেও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে প্রায় 12টি আসন দূরে। অর্থাৎ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ নিয়ে অজিত পাওয়ার বা একনাথ সিন্ধে যদি বেশি চাপাচাপি করেন, তাহলে এই দুই বিরুদ্ধ গোষ্ঠী থেকে কিংবা পরাজিত কংগ্রেস থেকে কিংবা শারদ গোষ্ঠী থেকে বিধায়ক কেনাটা কিন্তু বিজেপির পক্ষে খুব একটা অসুবিধে হবে না। মোদ্দা কথা, মারাঠা অস্মিতা ধামাচাপা পড়তে চলেছে মহারাষ্ট্রে। কিন্তু প্রশ্ন, মহারাষ্ট্রের রাজনীতির চাণক্য শারদ পাওয়ারকে কি রাজ্যের নতুন ভোটাররা বা মহিলা ভোটাররা কি ভুলে গেলেন? হ্যাঁ, পিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা ম্যাজিক প্যান্ডোরা বক্স খুলে দিয়ে গেছেন, সেই মহিলা ভোট উপচে পড়েছে মমতার ঝুলিতে। সেই ফর্মুলা মেনেই লাডলি বহিন প্রকল্পে 18 থেকে 25 বছর বয়সী মেয়েদের টাকা দেওয়া শুরু হয়েছে মহারাষ্ট্রে। এই প্রকল্প ঠিক ভোটের 3 মাস আগে ঘোষণা করে বাজিমাত করল বিজেপি। কিন্তু 288 আসনে মহিলা প্রার্থী মোট কতজন দিয়েছেন? মাত্র 17 জন। সুতরাং বলাটা কি ভুল হবে যে নারী প্রতিনিধিত্ব নয়, বিজেপি ও তার সহযোগীরা চেয়েছে যে মহিলা ভোটারদের হাতে কিছু পয়সা তুলে দিয়ে তাদের ভোট কিনে নেওয়া। অন্যদিকে এই ভোটাররা বঞ্চিত হতে হতে এমন একটা মানসিক স্থিতিতে পৌঁছে গেছেন যে তারা বুঝে গেছেন যে স্থায়ী সমস্যার সমাধান কোনো দলই করবে না। অন্তত ঘরে বসে যেটুকু পাওয়া যায় এটাতে সন্তুষ্ট থাকাই ভালো। মোট 46,000 কোটি টাকা 1,500 টাকা হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে 2.5 কোটি মহিলাকে। মেয়েরা তাদের নিজস্ব জগতে মোবাইলকে একটা বড় স্থান দেন। সেই মোবাইলের নেট খরচা করতে হয় ঘরের খরচা থেকে। সুতরাং সেই খরচাটা যদি সরকার দিয়ে দেয়, তাহলে মন্দ কি? একটা ভোটই তো মাত্র চাইছে। একনাথ সিন্ধে বা অজিত পাওয়ারের দল সরকারে কি কাজ করেছে সেটা কিন্তু এখন গৌণ হয়ে গেছে। মুখ্য হয়ে গেছে বিজেপির মুখ, মোদিজির মুখ। আবার বলছি, 26শে নভেম্বর নতুন বিজেপি সরকার শপথ নেবে। এরপর হবে দপ্তর বন্টন। সিন্ধে কি পাবেন আবার মুখ্যমন্ত্রীর পদ? মনে তো হয় না। তবে মহারাষ্ট্র দখলে বিজেপি এখনো যেহেতু পূর্ণ শক্তি পায়নি, সুতরাং বিজেপির পক্ষে মুখ্যমন্ত্রী রেখে সিন্ধে ও অজিত পাওয়ারকে সামনে একটা উপমুখ্যমন্ত্রীর গাজর ঝোলানো হতে পারে। তারপরে নাটক দেখতে অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন। গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কি এই দুই দল পাবে? এবার আসা যাক ঝাড়খণ্ড প্রসঙ্গে। একটিমাত্র সমীক্ষা সংস্থা ছাড়া প্রায় সবাই ঝাড়খণ্ডে বলেছিল পালা বদল হবে। কিন্তু এই প্রতিবেদকও
হিসেব করে রেখেছিল ঝাড়খণ্ডে আদিবাসী সমাজ হেমন্ত সোরেনের অহেতুক জেলে পাঠানো পছন্দ করবেন না। পছন্দ করবেন না চম্পাই সোরেনের বিশ্বাসঘাতকতা। তার সঙ্গে কল্পনা সোরেন অর্থাৎ হেমন্ত সোরেনের স্ত্রী হেমন্ত জেলে যাবার পর যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেটি ছিল দেখার মতো। তাই প্রায় 17,000 ভোটে গান্ডে আসন থেকে তাকেই নির্বাচিত করেছেন ঝাড়খণ্ডের জনতা। কি বললেন গত বিধানসভার বিদায়ী মুখ্যমন্ত্রী ও এবার বহু আসনে জিতে আসা জেএম দলের মুখ হেমন্ত সোরেন। बेहतरीन प्रदर्शन होता दिख रहा है और राज्य की मतदाता को, इस राज्य के आधी आबादी को, नौजवानों को, महिलाओं को, पुरुषों को, किसानों को, मजदूरों को, सभी जाति धर्म के लोगों ने जो मतों का उपयोग किया है, इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद और आभार प्रकट करता हूं। और लोकतंत्र का इस महापर्व को बहुत ही उत्साहपूर्वक लोगों ने मनाया। विशेषकर हमारे राज्य की आधी आबादी महिला समूह जिन्होंने बढ़ चढ़ करके हिस्सा लिया, लोकतंत्र को मजबूत करने में एक अहम भूमिका निभाई। नौजवानों ने, जिन्होंने पहली बार अपना मत डाला होगा, उन लोगों ने भी इस लोकतंत्र को मजबूत करने में अपनी भूमिका निभाई। और इस प्रतिस्पर्धा में जितने भी लोग चुनावी मैदान में थे, उन सभी को भी मैं बहुत बहुत आभार प्रकट करता हूं, जिन्होंने लोकतंत्र की ताकत को जन जन तक पहुंचाने का प्रयास किया। और पूरा परिणाम आने का हमें इंतजार है। और वो परिणाम घोषित होने के बाद हम लोग आगे की कार्रवाई करेंगे। जो हमें जानकारी मिली है आपके तरफ से भी और कई आधिकारिक सूचनाओं के माध्यम से भी, जो इंडिया गठबंधन का प्रदर्शन रहा है वो बहुत बेहतर रहा है। लगभग 56 प्रत्याशी हम लोगों के जीते हैं और 24 एनडीए गठबंधन के लोगों ने जीत हासिल की है, जो लगभग 2/3 के बराबर हम लोगों के हिस्से में आता है। বছরের শুরুতে জমি বিক্রির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিজেপি এবারের ভোটে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে জুজু দেখানোর ভয় কাজে লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টা সফল হলো না। অন্যদিকে জেল থেকে বেরিয়ে হেমন্ত সোরেন মহিলা ভোট ব্যাংক জোর দিতে সেই লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণে মাইয়া সম্মান যোজনা শুরু করেন প্রতি মাসে 1000 টাকা দিয়ে। জিতলে বলেছিলেন সেই অঙ্ক বাড়িয়ে দেবেন 2500। এটাও ম্যাজিকের মতন কাজ করেছে। বিজেপি কলিয়ারি অংশে জেতার জন্য এজেএসইউর সঙ্গে একটা সমঝোতা করেছিল। আশা করেছিল কুরমি ভোটের বেশিরভাগটা দখলে নেবে, কিন্তু কুরমি ভোটের অধিকাংশই চলে গেছে হেমন্তের দিকে। তাছাড়া বিজেপির স্থানীয় তেমন কোনো বড় নেতাদের কারিশমা
কাজ দেয়নি। তেমনি মুখ্যমন্ত্রী হিসেবে কোনো মুখও সামনে আনতে পারেনি বিজেপি। আর চম্পাই সোরেন, তাকে তো আদিবাসী সমাজ আগেই বলেছি দল ভেঙে দেওয়ার জন্য বিশ্বাসঘাতক বলেই ধরে নিয়েছিলেন। বলা যেতে পারে বিজেপির ওই বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান বিজেপির জন্যই বুমেরাং হয়ে গেছে। আদিবাসীরা নিজেদের মধ্যে বাটেননি, তারা এক কাট্টা হয়েছিলেন হেমন্তের পক্ষে। বিহারে বিজেপি বা আরজেডি কে হারলো বা কে জিতলো, তার চেয়েও যেটা বড় খবর সেটা হচ্ছে যে পিকে তার জন সুরজ পার্টির একটি অ্যাসিড টেস্ট করার জন্য 4টি আসনে প্রার্থী দিয়েছিলেন। সেই অ্যাসিড টেস্টে কিন্তু ফেল করে গেছেন পিকে, ডাহা ফেল করেছেন, জামানতি বাজেয়াপ্ত হয়ে গেছে তার। এবার বলবো উত্তরপ্রদেশের কথা। উত্তরপ্রদেশে 26 সালে বিধানসভা ভোট। এবার 9টি আসনে ছিল উপনির্বাচন। গণনার শেষে 6টি আসনে বিজেপি জয়ী, 2টিতে সমাজবাদী পার্টি ও 1টি আসনে আরজেডি। যোগীজির বুলডোজার আদালতে ভৎসিত হলেও জয় গণেশ সমর্থন দিয়েছে কিন্তু যোগীকেই। গত লোকসভায় পিছিয়ে ছিলেন যোগী। গত 6 মাসে সেসব ফাটল বিজেপি মেরামত করে নিয়েছে। যদিও বিরোধীদের দাবি সংখ্যালঘু কেন্দ্রে যোগীর পুলিশ ভোট দিতে বাধা দিয়েছে, কিন্তু এটাও ঠিক। মোরাদাবাদের কুন্দরকি সিটে মুসলিম ভোটার যেখানে 65%, যেখানে 11 জন প্রার্থী মুসলিম, সেই আসনে জিতেছেন বিজেপির এক হিন্দু প্রার্থী। কারণ সেই বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ 2 মুসলিম সম্প্রদায় তুর্কি ও শেখ, এদের মধ্যে ভোট কাটাকাটি হয়েছে। ফলে এই ভোটগুলো ভাগ হয়ে গেছে বাকি 10 মুসলিম প্রার্থীর মধ্যে। মাঝখান থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে বিজেপির হিন্দু প্রার্থী। এবার আসা যাক কেরলে। কেরলে দাদা রাহুলের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। সিপিএম এর মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল জামাতের সমর্থনে ইন্ধন জুগিয়েছিল কংগ্রেস। যাই করুক না কেন, কেরলের জনগণ কিন্তু ওয়েনার কেন্দ্রে বিপুলভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে জিতিয়েছেন। जिम्मेदारी है, कर्तव्य है मेरा कि पूरी तरह से मैं अपनी पार्टी और अपने देश के जो संविधान के मैं लड़ूंगी पूरी तरह से। आप तो जानते हैं कि मैं कौन से मुद्दे आपको लगता है जिसको आप टच ऑन करना चाहेंगे इस बार के पार्लियामेंट? अब देखते हैं, सेशन को शुरू होने दीजिए, मुझे पहुंचने दीजिए वहाँ। एक आखिरी सवाल करना चाहता हूँ, महिलाओं की भूमिका को लेकर के। जी देखिए, शुरू से मैं बहुत ज़्यादा महिलाओं के पक्ष में ही बोलती भी हूँ, और मैंने कोशिश भी की थी यूपी में काफ़ी उनको आगे लाने की। और राजनीति में जहाँ तक मेरी समझ है, मैं सोचती हूँ कि महिलाओं को ज़्यादा से ज़्यादा आगे बढ़ना चाहिए, आना चाहिए। और आजकल तो सब समझने लग गए हैं, हमने तो पहल की थी उस समय, आज सारे राजनीतिक दल ये समझ गए कि महिलाओं में कितनी शक्ति है और राजनीति में कितनी उनकी भूमिका है। इस तरह से कि जितनी भी पॉलिसीज जो निकालते हैं लोग महिलाओं का वोट निकालने के लिए, मैं चाहती हूँ कि वो सिर्फ वोट पर ध्यान न हो, लेकिन उनकी भागीदारी पे ध्यान हो, उनके सशक्तिकरण के लिए ध्यान हो, और वो सचमुच उनको आगे बढ़ाने का काम हो। धन्यवाद। হ্যাঁ, এবার আমাদের সেই প্রত্যাশিত রাজ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলি। এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন যে ছক্কা হাঁকিয়েছেন মমতা। তবে মাদারিহাট কেন্দ্রে ও সিতাই কেন্দ্রে যে এরকম শোচনীয় পরাজয় হবে বিজেপি, সেটা বিজেপি কি বুঝেছিল? 2টি কেন্দ্রে তো জামানতি বাজেয়াপ্ত হয়ে গেছে। অন্যদিকে বামেদের দিশাহীন রাজনীতি আর কংগ্রেসের আত্মরক্ষার কৌশল আবার তাদের ডুবিয়েছে। তৃণমূলের এই জয়ে তথাগত রায় তো বিজেপির বেলুনে আবার আলপিন ফুটিয়েছেন। তিনি বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বও সমানভাবে দায়ী এই ভোটের নির্বাচনের ফলাফলের জন্য। গলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির যত না রাজ্য বিজেপির। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না।
একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে। আর সভাপতি না থাকলে তো আরো খারাপ, সভাপতি না থাকলে তো প্রায় অসম্ভব ব্যাপারটা। অন্যদিকে 26-এর নির্বাচনের আগে নতুন বছরে জনগণকে একজন নতুন উপমুখ্যমন্ত্রী পদে অভিষেক যে মমতা করবেন না সেটা কে বলতে পারে? এমন আন্দাজ করেই মমতাপন্থী আগমার্কা নেতারা আবার সমঝোতার সুরে অভিষেক বন্দনাও শুরু করে দিয়েছেন। বিজেপির হাড়ির হাল যে ভালো নয় সেটা অমিত শাহ টের পেয়েছেন সদস্য সংগ্রহে ঢিলেমি দেখে। আর মিঠুনবাবু, তিনি অবশ্য এক ছোবলে ছবি নিজেই হয়ে গেছেন, তার কোনো মন্তব্য এখন পর্যন্ত পাইনি। এই পর্বের অনুষ্ঠানটি কেমন লাগলো? পছন্দ হলে লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, মন্তব্য জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।